আজকের কাহিনীর সময়কাল আজ থেকে 1800 বছর আগে। তখন পঞ্চম শতাব্দী। ভারতবর্ষ তখন সারা বিশ্বে সোনেকা চিড়িয়া বলে বিশ্ববিখ্যাত। কেবলমাত্র ধন রত্ন ঐশ্বর্য সম্পদ এগুলিই নয়, এর সঙ্গে সঙ্গে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি সমস্ত দিক থেকেই ভারতবর্ষের স্বর্ণযুগ চলছে। এই সময়ে ভারতবর্ষে বেশ কতগুলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, যেমন তক্ষশিলা, বিক্রমশিলা, সোমাপুরা, উদান্তপুরা এবং নালন্দা বিশ্ববিদ্যালয়। আজকের কাহিনী সেই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষার কেন্দ্র নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। প্রাচীন ভারতবর্ষে মৌর্য রাজবংশের পরেই সবথেকে শক্তিশালী যে রাজবংশ শাসন করেছিলেন তারা হলেন গুপ্ত রাজবংশ। এই গুপ্ত রাজবংশের শাসক সম্রাট কুমারগুপ্ত 427 খ্রিস্টাব্দে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি তৈরি করেছিলেন, যা সেই সময় মগধে অবস্থিত ছিল। আর জানেন, সেই সময়ে এই বিশ্ববিদ্যালয়ে 10,000 জন শিক্ষার্থী এবং 2,000 জন আচার্য ছিলেন। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে জাপান, পার্সিয়া, তিব্বত, ইরান, ইন্দোনেশিয়া, চায়না, মঙ্গল এরকম বিভিন্ন দেশগুলি থেকে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করতে আসতেন। বৈদিক সাহিত্য, ব্যাকরণ, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, বিজ্ঞান, সাইকোলজি, নীতিশাস্ত্র, যুদ্ধনীতি, ইতিহাস, অর্থশাস্ত্র, আয়ুর্বেদ, এমনকি আর্কিটেকচার পর্যন্ত পড়ানো হতো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। প্রাচীন ভারতবর্ষের বহু বিখ্যাত আচার্য যেমন আর্যভট্ট, নাগার্জুন, ধর্মপাল সকলে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ঐতিহাসিকদের মতে চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং 630 খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মের মূল দর্শনগুলি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে ভারতবর্ষের নালন্দায় আসেন এবং তিনি আচার্য শীলভদ্রের কাছে 2 বছর ধরে জ্ঞান অর্জন করেন। তার ভ্রমণ বৃত্তান্ত থেকেই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বহু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারা যায়। যেমন, এখানে ভর্তি হতে গেলে শিক্ষার্থীদের একটা কঠিন অ্যাডমিশন টেস্টের মধ্যে দিয়ে যেতে হতো। এছাড়াও সম্পূর্ণ অবৈতনিক এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছিল হোস্টেলের ব্যবস্থা। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল 90 লাখ প্রাচীন পুঁথি এবং পাণ্ডুলিপি সম্বলিত একটা বিশাল লাইব্রেরি, একটা জ্ঞানের ভাণ্ডার। শান্তি এবং অহিংসার পূজারী নালন্দার আচার্যরা প্রাচীন ভারতবর্ষে এমন এক জ্ঞানের কেন্দ্র তৈরি করেছিলেন যা বিশ্বের দূর দূর পর্যন্ত ভারতবর্ষের শ্রেষ্ঠত্বের বার্তা বয়ে নিয়ে যাচ্ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় হয়ে দাঁড়িয়েছিল এশিয়ার সাংস্কৃতিক, ধর্মীয় এবং জ্ঞানের মূল কেন্দ্র এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান প্রদানের মূল মাধ্যম, যা প্রায় পরবর্তী 800 বছর ধরে সমৃদ্ধ হতে থাকে। কিন্তু হঠাৎই 1197 খ্রিস্টাব্দে একজন নির্বোধ পাগল সুলতানের অত্যাচারে সব শেষ হয়ে যায়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। খিলজি ছিলেন দিল্লির সুলতান শাসকের একজন সেনাপতি। এই খিলজি প্রথম বাংলা এবং বিহার জয় করেন। বলা হয় এই সময় বখতিয়ার খিলজি একবার প্রচণ্ড অসুস্থ হয়। বহুদিন ধরে তার হাকিমরা চিকিৎসা করলেও অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এই অবস্থায় তার দরবারের একজন বলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আচার্য রাহুল শ্রীভদ্র নামের একজন পণ্ডিত রয়েছেন, যিনি হয়তো এই রোগের চিকিৎসা করতে পারবেন। প্রথমে খিলজি একজন অমুসলিমের কাছ থেকে কোনো রকম চিকিৎসা করাতে অস্বীকার করে, কিন্তু তারপর যত দিন যেতে থাকে ততই তার শরীর আরও খারাপ হতে থাকে। তাই সে বাধ্য হয়ে কয়েকদিন পর আচার্য রাহুল শ্রীভদ্রকে তার দরবারে ডেকে পাঠায়। তবে শর্ত দেয় যে কোনো ভারতীয় পণ্ডিতের তৈরি ওষুধ সে খাবে না, তার চিকিৎসায় যেন ইসলামিক রীতির সঙ্গে সম্বন্ধ থাকে এবং এর পরেও যদি আচার্য তাকে সুস্থ করে তুলতে না পারেন তবে আচার্যকে হত্যা করা হবে। প্রথমে আচার্য রাহুল শ্রীভদ্র একটু থতমত খেয়ে যান, কিন্তু তারপরেই তিনি সামান্য হেসে এই শর্ত মেনে নেন। কিছুদিন পরেই আচার্য শ্রীভদ্র খিলজির কাছে একটি কোরআন নিয়ে এসে নিয়মিত পাঠ করতে বলেন। খিলজি দেখে যে এ কোনো ভারতীয় পদ্ধতিতে তৈরি ওষুধ নয়, আবার কোরআন পাঠ করা ধর্মসম্মত, তাই সে নিয়মিতভাবে আচার্যর দেওয়া কোরআন পাঠ করতে থাকে। অদ্ভুতভাবে মাত্র কয়েকদিনের পর থেকেই খিলজি সুস্থ হতে থাকে। আসলে রাহুল শ্রীভদ্র ওই কোরআনের প্রতিটা পৃষ্ঠায়
আয়ুর্বেদিক ঔষধ লাগিয়ে দিয়েছিলেন, যা খিলজির কোরআন পাঠ করার সঙ্গে সঙ্গেই তার শরীরে প্রবেশ করে। কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর খিলজি যখন এই গোটা বিষয়টা জানতে পারে, তখন আচার্য রাহুল শ্রীভদ্র এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই অদ্ভুত জ্ঞান ভাণ্ডারের ওপর হিংসুক হয়ে ওঠে। আমার হাকিম আমাকে সুস্থ করতে পারল না, কিন্তু একজন অমুসলিম ভারতীয় আমাকে সহজেই সুস্থ করে দিল। কি এমন জ্ঞান ভাণ্ডার রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে? সব ধ্বংস করতে হবে। ধর্মান্ধ বখতিয়ার খিলজির এই হিংসা থেকেই 1192 খ্রিস্টাব্দে একদিন হঠাৎ করে আক্রমণ নেমে আসে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর। শান্তি এবং অহিংসার পাঠ প্রচারের মূল কেন্দ্র আক্রান্ত হয় খিলজির নিষ্ঠুর হিংসার কারণে। নিরপরাধ, নিরস্ত্র, মুণ্ডিত মস্তক হাজার হাজার আচার্য এবং বৌদ্ধ ভিক্ষুক শিক্ষার্থীদের ধরে ধরে হত্যা করে নির্বোধ খিলজির সৈন্যরা। আগুন লাগিয়ে দেয় বিশ্বের সর্ববৃহৎ গ্রন্থাগারে। প্রাচীন সময় থেকে সংগৃহীত করা ভারতবর্ষের যত পাণ্ডুলিপি, পুঁথি, জ্ঞানের রহস্য, যা ভারতবর্ষকে বিশ্বের সর্বোচ্চ আসনে বসিয়েছিল, সব জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। 90 লাখ বইয়ের বিশাল ভাণ্ডার মাসের পর মাস ধরে জ্বলতে থাকে। নিভে যায় নালন্দার জ্ঞানের প্রদীপ, যা একসময় গোটা বিশ্বকে আলোকিত করেছিল। তবে সৌভাগ্যবশত কয়েকজন আচার্য এই ভয়ঙ্কর নরহত্যা থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হন। কাপড়ের মধ্যে ওই প্রাচীন পুঁথি বা পাণ্ডুলিপি কিছু লুকিয়ে নিয়ে তিব্বতে চলে যান। নালন্দা না ছিল কোনো ধর্মীয় মন্দির বা না ছিল কোনো শক্তিশালী রাজার দুর্গ, ছিল একটি জ্ঞানের কেন্দ্র। কিন্তু এক নির্বোধ সুলতানের হিংসা ভারতবর্ষের এই অপূরণীয় ক্ষতি করে দেয়। বখতিয়ার খিলজিকে ইতিহাস কখনো ক্ষমা করবে না। যাই হোক, পুরনো নালন্দার সমৃদ্ধি আর জ্ঞানের ভাণ্ডার সে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু তবুও সেখানে নতুনভাবে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবার কাজ শুরু হয়েছে, যার প্রথম প্রপোজার কে জানেন? দ্য গ্রেট ডক্টর এপিজে আব্দুল কালাম। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো একটি বিষয়ে। নমস্কার।